ফার্স্টেই বলি আজকেও হচ্ছে মানডে, আর যে দিনটা ছিল দিনটাও ছিল মানডে। তো ভিডিওটা বানাতে গিয়ে সেই সোমবারের কথা মনে পড়ছে, 16 অক্টোবর। তো দিনটা আমাদের কাছে তো ভীষণই স্পেশাল একটা দিন ছিল। তো কি বলবো, মানে বলার তো অনেক কিছু আছে। তো চলো, তো আমাকে ডক্টর ডেট দিয়েছিল 16 অক্টোবরের। তো যে ডেট দিয়েছিল সেই ডেটেই আমি গিয়ে আর কি ভর্তি হই। তো আমি আগের দিনকে এখান থেকে চলে যাই কাকিমার বাড়িতে, ওই রাতটা ওখানে থাকি। তো পরের দিন সকাল 8টার মধ্যে আমাকে অ্যাডমিশন নিতে বলে। তো 8টার মধ্যে গিয়ে আমি অ্যাডমিশন নিয়ে নিই। তো বাড়ি থেকে তো ফার্স্ট ওখান থেকে আমি, মা, জিৎ আর আমার ভাই বোন 5 জনে যাই। আর বাড়ি থেকে সবাই পরে যায় আর কি, এখান থেকে যেতে তো অনেকটা টাইম লাগে। তো বাকি সবার পৌঁছাতে পৌঁছাতে 10:30 11টা হয়। তো এইবার 8টার মধ্যে অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে ওখানে আমাকে রুম দিয়ে দেয়। তো ওখানে নিয়ম আছে যে আগে থাকতে তুমি যতই ওটি বুক করে রাখো না কেন, রুম কিন্তু আগে থাকতে বুক করা যায় না। ওই দিনকে যে রুমটা অ্যাভেলেবেল থাকবে তোমাকে সেই রুমটাই নিতে হবে। তো আমি 4 বেড শেয়ারিং নিয়েছিলাম। তো আমার তো কোনো রকম অসুবিধা হয়নি, বরঞ্চ ভালোই হয়েছে, সবার সাথে থাকতে পেরে আমার সময়টা আরও ভালো কেটেছে। তো 4 বেড শেয়ারিং নিয়ে নিয়ে নেওয়া হয়েছিল আমার। তো আমাকে তারপরে আমার রুমে শিফট করে দেয়। তো ওখানে গিয়ে আর কি ওদের যা যা ফর্মালিটিস রয়েছে, প্রসিডিওর এক এক করে স্টার্ট হয়। চুল বাঁধা, তারপর আমি যদিও এমনি বাড়ি থেকেই নখটক কেটে গেছিলাম, সমস্ত জুয়েলারি খুলেই গেছিলাম, কারণ জানি ওগুলো করতেই হবে। তো আমি ওই জন্য বাড়ি থেকে করে গেছিলাম। তো তারপর চ্যানেল হয়, কিন্তু যেহেতু এর আগে আমার অনেকবার হাতে চ্যানেল হয়েছে, তো সেই কারণে আমার চ্যানেল করতে কোনো রকম প্রবলেম হয়নি। আর আমার ভয়ও লাগেনি যে চ্যানেল হবে বা কিছু, ওটা নিয়ে আমার কোনো রকম টেনশন ছিল না। তো আমার কিছু লাগেও নি। বাট তারপর যখন স্যালাইন শুরু হয় না, হঠাৎ করে আমার একটু আনকমফোর্ট ফিল হচ্ছিল, কেন জানি না। তো আমি তখন ওদেরকে যখন বলি, এসি তো চলছিল, কিন্তু আমার জানি না কীরকম একটা যেন প্রচণ্ড গরম লাগছিল। তো ওদেরকে বলার পর ওরা সঙ্গে সঙ্গে আর একটা স্ট্যান্ড ফ্যানও দিয়ে যায়। তো তারপর আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। বাট আমার যেটা প্রবলেম হচ্ছিল যে যেহেতু সকাল 7টার পর আমাকে আর জল খাওয়া টোটালি বারণ করে দিয়েছিল, আমার খুব জল তেষ্টা পাচ্ছিল। তো আমি বারবার বলছিলাম যে যদি জল দেয়, তো ওরা জল একদমই দিচ্ছিল না। বললো না, যেহেতু আমার 12টায় ওটি, তো জল একদমই দেওয়া যাবে না। তো ওই জন্য জল দেয়নি। জানলাম আমি যেহেতু জল খাইনি, জিতও জল না খেয়েছিল, তো সেটা পরে জানা গেল। যাই হোক, তো এবার তো যখন স্ট্যান্ড ফ্যান দিয়ে গেলো, আমার আস্তে আস্তে শরীর ঠিক লাগলো। মানে প্রচণ্ড গরম লাগছিলো, কী হচ্ছিলো হুট করে আমি বুঝছিলাম না। এবার 12টায় ওটির টাইম ছিল। তো 11:30টার সময় আমাকে সবার সাথে দেখা করিয়ে নিয়ে আমাকে মানে ওরা ভেতরে নিয়ে চলে যায়। যেহেতু আমার আগে মানে ওটি এক্সপিরিয়েন্স আছে, তো সেই কারণে আমার ওটি নিয়ে খুব যে একটা চাপ লাগছিল তা নয়, খুব একটা ভয় লাগেনি। তবে হ্যাঁ, অনেকটা এক্সাইটমেন্ট লাগছিল যে আর খানিকক্ষণ বাদেই মা হব বা হ্যাঁ পেরেন্টস হতে চলেছি। তো এটা ভাবলে একটু তো মানে এক্সাইটমেন্ট তো অবশ্যই হচ্ছিল, আর একটুখানি ভয় লাগছিল। হ্যাঁ, দিয়ে 11:30টার সময় তো আমাকে ঢুকিয়ে নেয় ভেতরে। এবার ভেতরে গিয়ে না আমি অনেকক্ষণ মানে অপেক্ষা করছি। আমি ভাবছি যে কি হচ্ছে, আমি তো আর জানি না যে ম্যাডাম আসতে লেট হচ্ছে বা কিছু, আমাকে সেটা বলা হয়নি। আমাকে ভেতরে নিয়ে গিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছে। এবার আমার তো একটুখানি মানে ভাবছি কী হচ্ছে, একটু বোর ফিল করছে যে 12টা বাইরে ওরা ওয়েট করছে, ওরা নিশ্চয়ই ভাবছে যে কি হচ্ছে, এত কেন দেরি হচ্ছে, টেনশন করছে। আমি ভেতর থেকে আমি টেনশন শুরু করে দিয়েছি। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ বাদে আমার ম্যাডাম এলো, যে এসে আমাকে বলছে, বাইরে জিৎ অপেক্ষা করছিল, জিৎকে বললো যে আমি যাচ্ছি এবার। সেটা জিৎ আমাকে পরে বললো আর কি। ওকে বললো যে আমি এবার ভেতরে যাচ্ছি পৌলমীকে নিয়ে, কোনো টেনশন নেই। তো তারপরে যখন ম্যাডাম এলো, যে আমাকে এসে বললো কি সব ঠিক আছে তো, রাতে ঘুমিয়েছো? বললাম না ম্যাম, ঘুম তো একদম হয়নি। বলছে কোনো ব্যাপার না, আমার গায়ে হাত দিয়ে বলছে কোনো ব্যাপার না, দাঁড়াও আমি চেঞ্জ করে আসছি, এবার তোমাকে নিয়ে যাওয়া হবে, কোনো টেনশন নেই। তারপরে আমাকে জিতের সাথে লাস্ট একবার দেখা করিয়ে দিল, দূর থেকে আর কি, দরজার বাইরেও দাঁড়িয়ে ভেতর থেকে আমাকে দেখা করিয়ে দিল। তো আমরা হাত নেড়ে আমি ওটিতে ঢুকে গেলাম। ওটিতে ঢুকে গিয়ে না মানে একদম মানে কি বলবো, মনেই হচ্ছে না যে ওটা একটা ওটি রুম। চিল্ড থাকে, ওটি তো সাধারণত চিল্ড একটা রুম হয়, ঠিকই আছে, খুব সুন্দর, খুব অর্গানাইজড,
পেছনে একটা দারুণ বড় একটা সর্ষের ক্ষেতের ফটো দেওয়া রয়েছিল, মানে ভীষণ সুন্দর। আর খুব মানে ওটিতে ঢুকে আমার মনেই হচ্ছিল না যে আমি কোনো ওটিতে ঢুকেছি। আর তার সাথে আরও যারা মানে অনেকে তো ওটির ভেতরে তো অনেকে থাকে, তো তারা নিজেদের মধ্যে গল্প করছে, তো মানে মনে হচ্ছে না যে এখানে আমার একটা অপারেশন হবে বা কিছু, নিজেদের মধ্যে সব গল্প করছে। আর যেহেতু পরেই পুজো ছিল, পুজোর গল্প হচ্ছে, সব হচ্ছে, শপিংয়ের গল্প করছে, আমি শুয়ে শুয়ে শুনছি। তারপরে এলো হচ্ছে আমার ম্যাডাম, এসে আমাকে বলছে যে এবার যিনি অ্যানাস্থেসিস্ট আছেন না, উনি আমাকে এবার ইঞ্জেকশন দেওয়ার জন্য আমাকে বললো যে এবার তোমাকে একটু সোজা করে বসাবো, তোমাকে এবার ইঞ্জেকশন দেওয়া হবে। তখন আমি বলছি কি ম্যাম এটাতে কি খুব লাগবে, ওইটা নিয়ে আমার একটুখানি ভয় ছিল যে ওটাতে খুব লাগে কি না। তখন আমার ম্যাডাম এসে বলছে কি হ্যাঁ তোমাকে তো ইঞ্জেকশনটা এইভাবে নিয়ে এইভাবে দেবে, আমাকে মানে ইয়ার্কি মেরে আর কি বলছে, কোনো চাপ নেই। দিয়ে যে অ্যানাস্থেসিস্ট যিনি ডক্টর ছিলেন, উনিও লেডিস মানে লেডি ডক্টরই ছিলেন, তো উনি আমার গায়ে হাত দিয়ে বলছে কি কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তুমি দেখো না, কিচ্ছু বুঝতেই পারবে না। তো সত্যিই তাই, মানে আমাকে যে ইঞ্জেকশনটা দিল আমি একটু কিছু বুঝতে পারিনি। হ্যাঁ একটা ছুঁচ ফুটলে যেটুখানি লাগে মানে তার মানে সত্যি বলতে আমি কিছু বুঝিনি, একটুও লাগেনি। তো ওটা দেওয়ার মানে খানিকক্ষণের মধ্যে আমাকে বলে দিল যে দেখবে তোমার পাটা আস্তে আস্তে ঝিঝি ধরে মানে অবশ হয়ে যাবে। আর সত্যিই তাই, মানে আস্তে আস্তে আমি বুঝলাম যে আমার পা দুটোই আমি মানে দুটো পা অবশ হয়ে গেল, আমি আর পাটা নাড়তে পারছি না। তো তারপরে আমাকে আস্তে আস্তে শুয়ে দিল বেডের মধ্যে, আর আমার সামনে একটা পর্দা টানিয়ে দিল। তো যেহেতু সামনে এবার শুরু হবে আর কি, আমাকে তো আর কিছু দেখতে দেবে না, তো সামনে একটা পর্দা দিয়ে দিল। আর ওখানে না তোমার হাজব্যান্ডকে ওটিতে অ্যালাউ করে, বাট আমি ওকে জিতকে বারণ করেছিলাম, তার কারণ যদি ও খুব নার্ভাস ছিল, আমি যখন ওটিতে ঢুকছি না ওর মুখটা দেখছি, ওর প্রায় চোখ দিয়ে জল বেরিয়ে যাবে খুব অবস্থা। তো আমি ওকে বলেছিলাম তোমার ঢোকার কোনো দরকার নেই, কারণ আমি একদমই টেনসড নই, নার্ভাসও নই, সুতরাং তোমাকে ওটিতে যেতে হবে না, কারণ তোমাকে দেখে আমি আরও নার্ভাস হয়ে যাব। তো ওই জন্য ওকে আর আমি বারণ করেছিলাম, ওই জন্য ও আর ঢোকেনি। তো তারপর আমাকে শুয়ে দিল, তো তারপরে পর্দা টেনে দিল। তো এবার আস্তে আস্তে অপারেশান স্টার্ট হয় আর কি। তো আমি তো এবার ম্যাডামকে জিজ্ঞাসা করি যে না, ম্যাডাম আমাকে বারবার বলে যে হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় তুমি কিন্তু বলবে। আর আশেপাশে তো সবাই রয়েইছে, আমাকে সবাই মানে সবাই নিজেদের মধ্যে গল্প করছে, আমার সাথে কথা বলছে, যিনি অ্যানাস্থেসিস্ট ডক্টর ছিলেন উনি আমাকে বলছে তোমার সাথেই তো আমি সকালে এলাম, একই লিফটে এলাম, এরকম আমার সাথে গল্প করছিল আর কি, মনটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য। তো তারপরে আমার সাথে গল্প করছিল, দিয়ে গল্প করতে করতে হঠাৎ করে আমি দেখি তো সবাই মিলে আমার পেটের ভেতরে মানে খুব একটা প্রেস করলে যেরকম হয় না, সবাই মিলে প্রেস করছে। আর আমি এই ভিডিওটা মানে আমি মানে হসপিটালে যাওয়ার আগে, ডেলিভারির আগে আমি এরকম প্রচুর ভিডিও দেখেছিলাম ওটি এক্সপিরিয়েন্স নিয়ে। তো প্রত্যেকে বলেছিল যে বেবি বেরোনোর সময় কিন্তু সবাই মিলে একটা প্রেস করে, তো তারপরেই বেবি বেরোয়। তো আমি তো সেটা জানতাম, তো তখন আমি বুঝতেই পেরেছিলাম যে কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে আমি এবার বুঝতে পারবো, মানে খবরটা পাবো। তা আমি আমার ম্যাডামকে জিজ্ঞাসা করছিলাম তার আগেই যে ম্যাম অপারেশন কি স্টার্ট হয়ে গেছে, কাট কি হয়ে গেছে? তো ম্যাম বলছে হ্যাঁ কাট হয়ে গেছে। তো তারপরেই কিছুক্ষণের মধ্যেই আমি সেই মুহূর্তটা আসে, একদম কেঁদে ওঠে পুচকে, একদম সুন্দর, কি বলবো শেষ, মানে ওই মুহূর্তটা না মানে সত্যি বলতে ভাষায় প্রকাশ করা যায় না, এক্সপ্লেন করা একেবারেই যায় না, একমাত্র যাদের সাথে হয় তারাই জানে, এবং যে মুহূর্তে হয় সেই মুহূর্তটা সত্যিই ফিল করার মতোই। তো আমাকে সঙ্গে সঙ্গে ম্যাডাম বলে ওঠেন যে পৌলমী তোমার বেবি বয় হয়েছে। তো ওর থেকে আনন্দের আর কিচ্ছু নেই, মানে ওটা মনে হয় জীবনের সেরা মুহূর্ত প্রতিটা মেয়ের লাইফে। মানে কি বলবো, মানে এটা আমি মানে চোখে জল এসে যায় ওই টাইমটাতে। তো তারপরে তো এবার যেহেতু আমার অনেক কটা ফাইব্রয়েডও ছিল, তো ম্যাডাম তো বেবি বয় তো হয়েছে মানে হয়েছে বললো, তো ওকে তারপরে যিনি মানে ওর পিডিয়াট্রিশিয়ান ছিলেন সৌমিত্র দত্ত, তো উনি ওকে নিয়ে এবার মানে পরিষ্কার টরিষ্কার করা হয়। আর আমার অপারেশন তো তখনও চলছিল আর কি, কারণ আমার ফাইব্রয়েডও ছিল।
সিস্টও ছিল। তো ম্যাম সিস্ট অপারেট করতে পারে, কারণ ফাইব্রয়েড অনেক ছিল। তো ম্যাম আমাকে করতে করতেই বলছে যে অনেক কটা ফাইব্রয়েড আছে, তো এটা হবে না এখন, সিস্টটা করে দেয়। তো ফাইব্রয়েডটা বললো যদি কমে যায় তো ভালো, নাহলে পরে ওটা আবার করতে হলেও হতে পারে। তো যাই হোক, সেই কথায় এখন আর আসছি না। তো তারপরে আমি বলি আমার যিনি আমার অ্যানাস্থেসিস্টের যিনি ডক্টর ছিলেন, ওনাকে আমি বলি ম্যাম আমি তো আমার বেবিকে এখনও দেখলাম না। তো তখন বললে যে হ্যাঁ তোমার বেবিকে এখন ক্লিন করছে, এক্ষুনি তোমার কাছে দেবে। তো ক্লিন করিয়ে আমার কাছে নিয়ে আসে। আর আমি আমার যিনি ডক্টর ছিলেন জয়িতা রয় মিত্রা, ওনাকে আমি বলি ম্যাম একটা ফটো তোলা যাবে? বলে অবশ্যই। তখন উনি ওনার ফোনে আমার সাথে আমার বেবির একটা সুন্দর ফটো তুলে দেয়, ফটোটা এখানে অ্যাটাচ করে দেবো। তারপরে ওকে আমি বলি যে ওর বাইরে সবাই ওয়েট করছে, ওর পাপা ওয়েট করছে, তো ওদেরকে কি খবরটা দেওয়া হয়েছে? বলে এবার তোমার বেবিকে নিয়ে যাওয়া হবে, ওদেরকে জানানো হবে। তো তারপরে নিয়ে যায় ওদের কাছে, মানে কাউকে তো দেখতে দেয় না, হাজব্যান্ডকে দেখতে দিয়েছিল। তো বাইরে নিয়ে যায়, ওকে দেখায়, দেখিয়ে ওখানে বাচ্চাকে, যেহেতু আলাদা ওদের নার্সারি আছে, তো বাচ্চাকে মায়ের সাথে রাখে না, নার্সারিতে রাখে। তো বেবিকে নার্সারিতে দিয়ে দেয়। আমাদের ডোডোকে দেখে আমাদের যে ওর যে পেডিয়াট্রিশিয়ান ছিল সৌমিত্রা দত্ত, উনি আবার আমাকে বলে বাবা তোমার বেবি কিন্তু খুব হ্যান্ডসাম হয়েছে, কিন্তু হ্যান্ডসাম বয় হয়েছে তোমার। তো এইসব খুব মজা টজা তো থাকে। তো তারপরে আমাকে নিয়ে যায় হচ্ছে রিকভারি রুমে, ওখানে খানিকক্ষণ রিকভারি রুমে রেখে দেয়, তারপরে আমাকে আমার বেডে শিফট করে। তো রিকভারি রুমে যখন দেয় তখন হাজব্যান্ডকে অ্যালাউ করে দেখার জন্য। তো আমার পুরো ওটিতে আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। অনেকে শুনেছি মানে শ্বাসকষ্ট হয়, বমি পায়, বাট বিশ্বাস করো আমার সেরকম কিচ্ছু হয়নি। আমি বুঝিনি না, আমি ইঞ্জেকশানের ব্যথা বুঝেছি বা কোনো রকম কোনো প্রবলেম আমি বুঝিনি। তো কিন্তু আমাকে ওই রিকভারি রুমে যখন দেয় তখন আমার একটু হালকা ঠান্ডা লাগে। তো জিৎ আসে, ও আমাকে দেখে, এবার তখন দেখে আমি কাঁপছি, তো ওদেরকে বলাতে ওরা আবার আমাকে একটা কম্বল টাইপের গায়ে দিয়ে দেয়। তো কিছুক্ষণের মধ্যে ওটা আবার নর্মাল হয়ে যায়, তারপর আমাকে বেডে দিয়ে দেয়। আর আমাকে কিন্তু সেই রাতেই কিন্তু সলিড না দিলেও সেমি সলিড খাবার দেয়। তো সবাই বলে যে যেদিন সি সেকশন হয় সেই দিনকে রাতে খাবার দেয় না, আমাকে কিন্তু দিয়েছিল। সত্যি বলতে আমাকে বেডে দেওয়ার পরে যখন স্যালাইন চলছিল তখনই কিছুক্ষণ বাদে আমাকে জল দিল, জল দেওয়ার পরে আমাকে সন্ধেবেলা স্যুপ দিল। আর রাতে আমাকে দিয়েছিল যে গলা ভাত, আলু ভাতে আর আলুরই একটা সবজি মতো, ওটা আমাকে ওই দিন রাতে খেতে দেয়। তো আমার ব্যথা সেই রাতে সত্যি বলতে আমি একদমই সেরকম, আমি কোনো ব্যথা বুঝিনি। হ্যাঁ, একটু যেটা ব্যথা হয় ওটা তো সহ্য করে নেওয়ার মতোই, বাট সেরকম কোনো ব্যথা আমি বুঝিনি। ইঞ্জেকশান প্রচুর, অ্যান্টিবায়োটিক চলে, ইঞ্জেকশানের থ্রুতে প্রচুর পেন কিলার্স চলে, তো যার জন্য কোনো রকম পেন আমি তো একেবারেই বুঝিনি। ওই রাতে আমি প্রচুর ঘুমিয়েছি, আমি এত ঘুমিয়েছি না, মানে আমি তাকাতে পারছিলাম না ঘুমে। পরের দিন সকালে যখন আমাকে ওরা ফ্রেশ করার জন্য আসে, মানে স্পঞ্জ বাথ দিতে আসে, আমি মানে তাকাতে পারছি না ঘুমে। আর যেহেতু হসপিটালে সব কিছু সকাল সকাল হয়, মানে 5:30টায় তোমার চা দিয়ে যাবে, 6টার মধ্যে তোমার বেড ক্লিন করে তোমাকে স্নান করিয়ে ওরা চলে যাবে আর কি, যে তোদের শিফট চেঞ্জ হওয়ার ব্যাপার থাকে, তো সব কিছু সকাল সকাল হয়ে যায়। আমি তো মানে সেই দিন রাতে কিছু বুঝিনি, পরের দিনও আমি সেরকম, মানে ব্যথা তো থাকবে ধরো, কিন্তু যন্ত্রণা যেটা সেটা আমি একেবারেই বুঝিনি। তো সকালবেলা আমার ম্যাডাম আবার আসে আমাকে দেখতে, আমাকে দেখে যে কেমন, তোমাকে তো খুব ফ্রেশ লাগছে। যে হ্যাঁ বাবা আমি সত্যিই খুব ফ্রেশ ফিল করছি। তো এবার বলুন আমাকে ক্যাথিটারটা কখন খোলা হবে, কারণ আমি জানি ক্যাথিটার যতক্ষণ না খুলবো, আমি যতক্ষণ না নিজে উঠে দাঁড়াবো ততক্ষণ কিন্তু আমার ব্যথাটাও কমবে না। তো তারপরে ম্যাম বলে, ম্যাম আসে ওই 8:30টার দিকে। তো ম্যাম আমাকে বলে তোমাকে 10টার দিকে বলবে তোমার ক্যাথিটারটা খুলে দিতে। আর আমার আগের দিন 1টার সময় ওটি হয়েছে, আর পরের দিন সকাল 10টায় আমার ক্যাথিটার খুলে দেয়। এবং তখন প্রথম আমি হাঁটি আর কি। তো ওই প্রথম হাঁটাটাতে একটুখানি তো ব্যথা লাগে, প্রত্যেকেরই লাগে, বাট ওই ব্যথাটা যদি একটু সহ্য করে নেওয়া যায় না, আমার মনে হয় আর কিন্তু মানে অনেকটা ইজি হয়ে যায় নিজের কাছেই হাঁটা চলা করাতে। তো ওই ব্যথাটাতে একটুখানি প্রথমে একটুখানি লাগলো। তো নার্সরাও আমাকে বলছিল বাবা তুমি দেখছি উঠে দাঁড়ানোর জন্য খুব বেশি এক্সাইটেড। আমি বলছি হ্যাঁ, কারণ এটা না হলে পরে আমি এগোতে পারবো না। তো আমাকে ওরাই ধরে ধরে হাঁটায়, এবং তারপর থেকে আমি নিজে একাই হেঁটে
টয়লেটে যাই, তারপর ওখানে যেহেতু বাচ্চাকে নার্সারিতে রাখে, ওখানে বেবিকে ফিড করাতে যাওয়ার একটা ব্যাপার থাকে। প্রথম দিন তো যেতে পারিনি, প্রথম দিন ওরা নিয়ে এসেছিলো বেবিকে, আর পরের দিন থেকে নার্সারিতে আমি নিজেই যাওয়া স্টার্ট করি। বাচ্চাকে বললে দিয়ে যায়, সেটা না দিয়ে যাচ্ছিলো, বাট আমি নিজেও যাচ্ছিলাম। আর আমি ছিলাম 8th ফ্লোরে আর নার্সারিটা ছিল 4th ফ্লোরে। তো আমি নিজে নিজেই যেতাম, গিয়ে ওকে ফিট করিয়ে আসতাম, দেখে আসতাম কি করছে না করছে। আর বেশিরভাগ সময়টা তখনও ঘুমিয়েই থাকতো। আর যখন আমার কাছে বেবিকে দিত তখন ভিডিও কল করে বাড়ির সবাইকে দেখাতাম। তো তারপর থেকে তো আস্তে আস্তে মানে পরের দিনটা একটু ব্যথা থাকে, তারপরের দিন ব্যথা আরও অনেক কমে যায়। বাট মানে যদি আমাকে জিজ্ঞাসা করো আমার সি সেকশনের মানে করে আমার অভিজ্ঞতাটা কেমন, আমি বলবো আমার অভিজ্ঞতা খুব ভালো। কারণ আমার কোনো রকম কোনো কষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। আমি 2 দিনে মানে সেকেন্ড দিনে উঠে দাঁড়াতে পেরেছি, এবং কোনো রকম ব্যথা যন্ত্রণা ছাড়া, মানে যন্ত্রণা একদমই ছাড়া। ব্যথা হালকা প্রত্যেকের থাকে, মিথ্যে বললে হবে না, ব্যথা ছিল, বাট সেটা সহ্য করে নেওয়ার মতো। মা হতে গেলে ওইটুকানি ব্যথা কিছুই না, কারণ এটা একটা জীবনের লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো। এবার আসি, অনেকেই জানতে চেয়েছো যে ভাগীরথী নিউটিয়াতে যারা যারা করাতে চাও, যে অনেকে এরকম মেসেজ করেছো যে ওখানে আমার কীরকম টোটাল প্যাকেজ ছিল। ওখানে অনেক রকমের ডক্টর বসেন, এক একটা ডক্টরের এক এক রকম চার্জ থাকে। তো আমার ডক্টরের চার্জ ছিল, আমার ডক্টর ছিলেন ডক্টর জয়িতা রয় মিত্রা, আর ওনার চার্জ ছিল 90,000। ওখানে সব কিছুর আলাদা আলাদা চার্জ আছে। তো 4 শেয়ারিং বেডের একরকম চার্জ, 2 শেয়ারিং বেডের একরকম চার্জ, সিঙ্গেল বেডের এক রকম চার্জ। তো আমার যেহেতু 4 শেয়ারিং ছিল, তো ওটার চার্জ ছিল 75,000, আর আমার ম্যাডাম নিয়েছিলেন 90,000। আর ছিল হচ্ছে ওখানে যেহেতু বেবিকে নার্সারিতে রাখা হয়, নার্সারির চার্জ একটা থাকে 18 থেকে 20,000 মতো। বাট যেহেতু আমাদের জুনিয়রকে আরও একদিন এক্সট্রা রাখা হয়েছিল, কারণ ওর বিলিরুবিনটা হাই ছিল, তো সেই কারণে আমিও একদিন এক্সট্রা ছিলাম। ওখানে 3 দিনের প্যাকেজ থাকে, তো আমি 4 দিন ছিলাম। তো সেই কারণে ওর নার্সারি চার্জ হয়েছিল 28,000 মতো। তো সব মিলিয়ে আমাদের টোটাল পড়েছিল 1,94,500, মানে ওই নিয়ার অ্যাবাউট 1,95,000 মতো। তো আমাদের এটাই পড়েছিল। এবার ওখানে ডিপেন্ড করবে তুমি কদিন আছো, তোমার ডক্টরকে, বা তুমি কীরকম রুমে আছো, তার উপরে ওখানে এক একজনের এক এক রকম হয়। তো এটা থেকে কিছুটা আইডিয়া পাওয়া যায়, কারণ আমিও এইভাবেই অনেক ভিডিও দেখে আইডিয়া নিয়েছিলাম যে কীরকম কী পড়তে পারে। কারণ আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল ভাগীরথী নিউটিয়াতেই ডেলিভারি করানোর, আর সেটা আমি করিয়েছি। এবং বিশ্বাস করো ওদের ওখানে সার্ভিস মানে প্রচণ্ড ভালো। টাকাটা হয়তো একটু হলো বেশি, কিন্তু ওদের সার্ভিসটা খুবই ভালো। যেরকম তোমাকে ভালো খাবার দেবে, মানে তোমাকে সুস্থ করে বাড়ি পাঠাবে, মানে তুমি বুঝবেই না যে তোমার একটা এত বড় অপারেশন হয়েছে। আর আমার যিনি ম্যাডাম ছিল, মানে আমি তো ম্যাডামকে সব সময় বলি, মানে এরপরেও যতবার আমি দেখাতে গেছি আমি সব সময় বলেছি ম্যাডামকে যে আমি বুঝিনি যে আমার একটা এত বড় সি সেকশন, তো ধরো একটা মেজর অপারেশন, তো একটু আমি বুঝতে পারিনি। ম্যাডাম নিজেও বলে, ওখানে যখন আমাকে পরের দিনকে ম্যাডাম চেক আপে আসে না, আমাকে দেখতে আসে, আমি তখন বলি ম্যাডাম আমি তো নার্সারিতে যাচ্ছি, আরও অনেক মায়েরা যাচ্ছে, তারা তো বলছে ব্যথা আছে, কষ্ট হচ্ছে। বিশ্বাস করুন আমি তো কিছু বুঝছিই না। আমাকে আস্তে আস্তে বলছে কি আমার কাছে যারা করে তারা এরকমই বলে, হাসতে হাসতে বলছে। তারপর যখন আমি এরপরেও চেক আপে গেছি, তো আমাকে বলছে, আমি বলছি ম্যাম প্রত্যেকে মানে আপনার নাম করছে যে এত তাড়াতাড়ি সুস্থ। তো তখন নিজেই বলছে যে নজর না লেগে যায়, আমার কাছে এরকমই হয়। তো প্রত্যেকের কাছেই প্রত্যেকের ডক্টর সেরা থাকে, তো আমার কাছেও তাই। তো তোমরা যদি কেউ ওনার কাছে করাতে চাও করাতেই পারো। আমার এক্সপিরিয়েন্স ভীষণ 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 ভালো, কারণ আমি আগেই তোমাদের ভিডিওতে শেয়ার করেছি আমার পুরো প্রেগনেন্সিতে কিছুটা কমপ্লিকেশনস ছিল। তো সবটা মিলিয়ে ওনার কাছে আমি মানে উনি আমার কাছে ভগবান হয়ে থাকবে বলতে পারো। তো এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স বা ডেলিভারি এক্সপিরিয়েন্স, যাই বলো না কেন। তো তারপর তো বাড়ি চলে আসি 4 দিনের পর, এবং আমি পুরোপুরি সুস্থ। এবং বাড়ি এসে যে প্রচুর রেস্ট হয়তো নিতে পেরেছি, কিন্তু যা বোঝোই তো একটা নিউ মম হলে বাচ্চাদের একটা অনেকটা হেডেক থেকেই যায়। কারণ তোমার বাচ্চা সবসময় যে তুমি শুয়ে বসে থাকবে সেটা তো হয় না। বাচ্চা কাঁদবে, তাকে খাওয়াতে হবে, তার যত্ন করতে হবে। যতই সবাই করুক, মায়েদের ওপর কিন্তু কিছুটা চাপ থেকেই থাকে। তো সেগুলো তো চলছে, এবং এই লাইফটাকে খুব বেশি এনজয় করছি। রাত জাগা
সবটা মিলিয়ে এখন তো আমি পুরোপুরি ফিট, কোনো রকম কোনো প্রবলেম নেই। আমার খাওয়া দাওয়ারও যে কোনো রেস্ট্রিকশন ছিল কিচ্ছু নয়। বলছি না, ওখানে আমাকে মানে যেদিন ওটি হয়েছে সেদিন থেকেই আমাকে খাবার দিয়েছে, পরের দিনকে ব্রেকফাস্টে মানে প্রতিদিন ভালো ভালো খাবার দিয়েছে। ওখানে যারা করিয়েছে তারা তো জানোই ওখানে খাবার কত ভালো দেয়। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমার ওটি এক্সপিরিয়েন্স বা ডেলিভারি এক্সপিরিয়েন্স। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো এইটুখানিই থাকলো। তো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।